সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম, শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক। মাঝখানে আছেন প্রফেসর ডক্টর এস.এম. ওয়াহিদুজ্জামান, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কলেজ ও প্রশাসন। এবং ওই প্রান্তে আছেন সৈয়দ মামুন মাহবুব, সাবেক সহ সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। আড়াই মাস পর কুমিল্লায় কলেজ ছাত্রী তনুর দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট জমা। ধর্ষণ হয়েছে কিনা বলতে নারাজ ময়নাতদন্তকারী চিকিৎসক, স্পষ্ট না করায় সৃষ্টি হচ্ছে বিভ্রান্তি। চট্টগ্রামে এসপি স্ত্রীর হত্যার ঘটনায় গ্রেপ্তার 2 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর। মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন। তৃতীয় দিনে বিশেষ অভিযানে 48 জঙ্গি সহ আটক 1500। নির্বাচন কর্মকর্তাকে নির্যাতনের মামলায় চট্টগ্রামে বাঁশখালীর এমপি মুস্তাফিজুর রহমানের জামিন আবেদন খারিজ। 20 জুনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ। সংসদ সদস্যরা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না, হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ জানালেন শিক্ষামন্ত্রী। ঈদকে সামনে রেখে চলছে ভাঙাচোরা ও পুরনো বাস মেরামতের কাজ। বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় 50 জন নিহত, আহত অন্তত 42। আপনাকে দিয়ে শুরু করি। আজকে যে স্কুলের বেসরকারি স্কুল মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে পরিচালনা পর্ষদ বা গভর্নিং বডি বলেন, যেটাই বলেন, ম্যানেজিং কমিটি বলেন, সেখানে যে হাইকোর্ট যে রায় দিয়েছিল যে না, এই সভাপতি পদে সংসদ সদস্যরা থাকতে পারবে না, আপিল বিভাগ এটা বহাল রেখেছে। তো এর পরে সরকারের আর কি প্রক্রিয়া আছে যে জায়গায় তারা আপিল করার? ধন্যবাদ। আসলে এখানে একটা টেকনিক্যাল বিষয় রয়ে গেছে। হাইকোর্ট ডিভিশন গত 1 তারিখে যে রায়টা দিয়েছিল প্রবিধানমালার 5-এর 1, 2 এবং 50 বাতিল করে, যার মাধ্যমে এমপিরাও থাকতে পারবেন না এবং স্পেশাল কমিটি বলে কিছু থাকবে না, ম্যানেজিং কমিটি। তো এটা রায় এখনো পুরোটা নামেনি। আপনি জানেন যে অর্ডারিং পোর্শনটা এসছে। তো গভর্নমেন্ট যেটা করেছে এখানে আজকে আমরা বলি সিএমপি, নর্মালি প্রভিশনাল অ্যাপিল আর কি, রায় ছাড়াই উনি এই রায়ের কার্যকারিতা স্থগিতের জন্য গিয়েছিলেন। সুপ্রিম কোর্ট এই পক্ষে কোনো আদেশ দেয়নি, কাজে হাইকোর্টের রায় এখন কার্যকর। কিন্তু পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর গভর্নমেন্ট ইচ্ছা করলে আবার আপিল করতে পারবে, সেই সুযোগ তাদের রয়েছে। লিভ টু অ্যাপিল যেটা, সেটা তারা করতে পারে। আপাতত হাইকোর্টের রায় এখন পর্যন্ত কার্যকর আছে। আচ্ছা, আমাকে স্যার, আপনাকে আমাকে একটু বলবেন আপনাদের কি প্রক্রিয়া, মানে দীর্ঘদিন ধরে যে বাংলাদেশ হওয়ার পরে কি কি প্রক্রিয়ায় এই পরিচালনা পর্ষদ বলেন বা ম্যানেজিং কমিটি বলেন বা গভর্নিং বডি বলেন, বেসরকারি স্কুলতে কি কি কাঠামো বিভিন্ন সময় বিদ্যমান ছিল? 1977 সালে প্রথমে স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিধিমালা তৈরি হয় 1977 সালে। সেখানে বলা হয়েছিল সভাপতি হিসাবে জেলা সদরে স্কুলের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা জেলা প্রশাসক কর্তৃক নিয়োজিত একজন অতিরিক্ত জেলা প্রশাসক বা সাবডিভিশন অফিসার হতে পারবেন। মহকুমা পর্যায়ে ছিল এরকম, তার নিচের পর্যায়ে ছিল এরকম। সেখানে কোথাও এরকম এমপি মহোদয়দের সভাপতি নির্বাচনের বিষয়টা কোনো জায়গায় এইভাবে ছিল না। তারপরে পরবর্তীতে এটি 95 সালে 7/9/95 এই বিধিমালাটা আরো সংশোধিত আকারে আসে এবং 1989 সালে এটা একটা আরো সংশোধিত কমিটি, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির চেয়ারম্যান মনোনয়ন কিভাবে দেওয়া হবে সে ব্যাপারে একটা হয় এবং সেখানে বলা হয় যে একই ব্যক্তি 2টির বেশি প্রতিষ্ঠানে থাকতে পারবেন না। তার মানে আগে একটা ছিল, এরপরে আসলো দুটা। আচ্ছা, এর পরবর্তীতে 2009 সালে প্রথম এই এমপি মহোদয়দের সভাপতি হিসাবে করা হলো এবং সেখানে একটা
বিষয় হলো যে এমপি মহোদয় যদি ডিও লেটার দেন তাহলেই তিনি মনোনীত হবেন সভাপতি হিসাবে এবং সর্বোচ্চ 4টি প্রতিষ্ঠানে উনি সভাপতি হিসাবে থাকতে পারবেন। বর্তমানে কোর্ট এইটি বাতিল করে দিয়েছে যে সংসদ সদস্যরা সভাপতি হিসাবে থাকতে পারবেন না। অবশ্যই এটার এখনো পূর্ণাঙ্গ রায় উনি যেটা বলেছেন ঠিক আছে, এখন পর্যন্ত আপিল বিভাগ যা বলছে তাতে তাই, এটা এখন বাস্তব। স্যার আপনি শুনলেন তো যে 77 সালে প্রথম হয়েছে, সেই সময় ডিসি অথবা এসডিও অথবা তার অধস্তন থানা পর্যায়ে যেভাবে থাকে, আগে তো উপজেলা ছিল না, থানা ছিল, 81 বা 82 সালে মহকুমাগুলো জেলা হয়ে গেল। তারপরে দেখা গেল আস্তে আস্তে 95 থেকে 2009 এর মধ্যে কিন্তু ব্যাপ্তি বাড়তে বাড়তে সংসদ সদস্যদের হাতে চলে গেছিল বেসরকারি স্কুলের সভাপতির পদ নিয়ন্ত্রণের ক্ষমতা। এবং খুব মজার ব্যাপার হলো প্রথমে একজন ছিলেন, তারপরে 2 জন হয়েছেন, তারপরে 4 জন হয়ে গেছে, মানে 4টি স্কুল পর্যন্ত প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। তো এর পেছনে কেন, মানে একজন সংসদ সদস্য যিনি সংসদের আইন প্রণেতা, বিভিন্ন সময়ে অধিকাংশ সময় আমাদের সংসদ চলে বাইরের জন্য, উনাকে কেন স্কুলের একটা স্কুলের কেন সভাপতি হতে হবে? মানে এই বিষয়টা বহুদিন থেকে কারণে কোন যুক্তিতে এটা আসে? 3টি বিষয় আছে। প্রথমত হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিটা সেই ক্ষমতামুখী। এখানে একজন নির্বাচিত হন বা যে কোনো ধরনের নির্বাচনের মাধ্যমে তিনি সেই পদে আসেন, সেটি যে পদই হোক, তিনি সেই পদের কাজগুলি করার পরিবর্তে অথবা তার সঙ্গে সঙ্গে তিনি ক্ষমতাটা বেশি ভোগ করতে চান। এটা আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি। আপনি দেখবেন অনেক জায়গায়, এটা কি স্যার, এটা কি আপনার আমাদের বলছেন, আমাদের পার্শ্ববর্তী সব জায়গাতে কিন্তু এই উপমহাদেশে দক্ষিণ ভারতে, মানে কোন জায়গায় যখন বাংলাদেশের কথা বলি তখন ভারতও সেখানে আসে, পাকিস্তানেও আসে, প্রত্যেকটা ক্ষেত্রে শ্রীলঙ্কাও আসে, নেপালও আসে। আমি ভুটানটা দেখেছি একটু বিচিত্র, একটা অন্যরকম। মিয়ানমার সম্পর্কে আমি বলতে পারবো না। কিন্তু এই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির কারণে যে কোনো পদে অধিষ্ঠিত ব্যক্তি ক্ষমতাটাকে প্রধান বলে বিবেচনা করেন। দ্বিতীয় হচ্ছে আমাদের দেশের দলাদলির সংস্কৃতি। একজন মানুষ যখন নির্বাচিত হন, ধরুন আমাদের একজন এমপি নির্বাচিত হলেন, তিনি সৎ কাজের মাধ্যমে, উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি জনমনে একটা জায়গা নিয়ে নেবেন। পরবর্তীতে যাতে তিনি আবার নির্বাচিত হন, সেই রাস্তা তো হবে তার কাজের মাধ্যমে। কিন্তু এখন দেখা যাচ্ছে কাজের পরিবর্তে তিনি একটা ক্ষমতার একটা কোঠারি সৃষ্টি করতে চান। এখানে আমাকে ক্ষমতা দিচ্ছেন, ওখানে ওনাকে বসিয়ে দিচ্ছেন। এখন স্কুলগুলিতে তিনি যখন নিয়োগ দিচ্ছেন, দেখা যাচ্ছে তিনি বেশিরভাগ নিজের মানুষকে নিয়োগ দিচ্ছেন, তাতে তার ক্ষমতাটা পাকাপোক্ত হচ্ছে। এখন ক্ষমতা যদি একেবারে লোভের বিষয় হয়ে যায় এবং ক্ষমতা প্রয়োগের বিষয় হয়ে যায়, তখন সেটিকে পাকাপোক্ত রাখার জন্য যা করার আমাদের দেশের রাজনীতিতে সেটি হয়ে আসছে, সেটা করছেন। তৃতীয় বিষয়টা হচ্ছে যে স্কুল কলেজের সঙ্গে সম্পর্কিত থাকা অনেকের জন্য, সবার জন্য না, অনেকের জন্য একটা সম্মানের বিষয় যে আমি স্কুল কমিটিতে আছি, যার জন্য দেখবেন অনেকে এখন গ্রাম পর্যায়ে শিক্ষককে মাস্টার বলে অভিহিত করেন। অর্থাৎ আমি এতগুলি মাস্টারের উপর আমি বসে আছি, এটা কিন্তু একটা ক্ষমতার নতুন মাত্রা হিসেবে দেখা যায়। সম্মানের যদি পদমর্যাদা, যে শিক্ষকদের দেখে আমি আগে সালাম দিতাম, ক্ষেত্রে এটা একটা যে শিক্ষকদের দেখে আগে আমি ছাতাটা বন্ধ করতাম বা সালাম দিতাম, সেই শিক্ষকরা এখন আমাকে দেখে সালাম দিচ্ছেন। এটা তো একটা ক্ষমতার পালাবদল। তো এই অনেকগুলি ব্যাপার আছে। আরেকটা বিষয় বলে রাখি, যেটা শেষ করি, সেটা হচ্ছে এই যে আমাদের শিক্ষা বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য, যত নামকরা স্কুল হয়, ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্যে লক্ষ লক্ষ টাকা সেখানে ব্যাহত হয়। এবং সেটার একটা অংশ সেই যিনি আছেন তিনি না পেলেও বা তিনি সেখানে জড়িত না হলেও তার যারা সাঙ্গপাঙ্গ তারা তার নাম ভাঙিয়ে সেখানে সেটি ব্যবস্থা করছে। এটা আমরা কিন্তু পত্রপত্রিকায় এসছে, ঢাকার নামি নামি স্কুল সম্পর্কে আমরা পত্রপত্রিকায় দেখেছি, দেখে আমরা খুব হতাশ হয়েছি। কিন্তু এ নিয়ে বিস্তর কথাবার্তা হয়েছে। আমি কোনো প্রমাণ ছাড়া কারো নাম বলতে চাচ্ছি না, কোনো উল্লেখক আমি করতে চাচ্ছি না, কিন্তু এই বিষয়টা জনমনে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে বড় বড় নাম করা স্কুলে অনেক সময় দেখা যাচ্ছে যে ভর্তি বাণিজ্য হয় এবং নিয়োগ বাণিজ্য হয়, এবং সেখানে যারা ক্ষমতাসীন থাকেন তারা নিজেরা জড়িত না হলেও তাদের সাঙ্গপাঙ্গরা জড়িত হয়। এটাও কিন্তু একটা বড় উপায়। আপনি কি যেন বলছেন, আরেকটা বিষয়ও ঠিক যে এলাকার লোকজন মনে করে, অনেক সময় তারা মনে করে যে এমপি মহোদয় যদি থাকেন তাহলে অনেক কাজই হয়তো খুব দ্রুত সম্পন্ন করা যাবে
বা প্রশাসনের সেখানেও কিন্তু একটা প্রভাব, উনি যেটা বললেন আমি দুটো জিনিস বলে রাখি ইতিবাচক। আমি প্রথম তো নীতির কথাটা বললাম, নীতির কথাটাও বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে এমপি থাকার মানে হচ্ছে খুব দ্রুত এই স্কুলের উন্নয়ন বা অন্যান্য কার্যক্রম হয়তো সম্ভব। এটিও আমি দেখেছি হয়ে থাকে যারা সত্যিকার অর্থে শিক্ষা মনস্ক। আমরা কিন্তু মোটা দাগে সবখানে একখানে ফেলছি না। আমি অনেক এমপিকে চিনি যারা সত্যিকার অর্থে শিক্ষা বান্ধব এবং শিক্ষা মনস্ক। তারা যদি ওইখানে ক্ষমতা পান এবং স্কুল কমিটির পরিচালনা পর্ষদের সভাপতি থাকেন, তাহলে সেই স্কুল শুধু উন্নতি করে না, শিক্ষার মানটাও বাড়ে এবং সেখানে অঞ্চলে স্কুলের অনেকটাই উন্নতি হয় এবং স্কুলগুলির উন্নতি হয়। সেরকম সংখ্যা কিন্তু খুব বেশি নয়। তবে এই দুটো মিলেই কিন্তু একটা অবস্থা সৃষ্টি হয়েছে যাতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে ওই নেতিবাচক কাজগুলি হচ্ছে। যার জন্যই তো একটা রিট পিটিশন হয়েছিল এবং যার জন্য হাইকোর্টে একটা রায় দিয়েছিলেন। এবং হাইকোর্ট যখন রায় দিয়েছিলেন তাদের অবজারভেশনও তো আছে, নিশ্চয়ই তারা ভেবেছেন যে এটি দিলে জনহিতকর একটি কাজ হবে। যদি এমপিরা থাকলে যদি সত্যিকার অর্থে জনগণের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হতো, তাহলে নিশ্চয়ই হাইকোর্টের জাজমেন্ট বা বিচারটা তাদের পক্ষেই যেত। যে হাইকোর্টের উনি কথা বলছেন যে আপনি কিছুক্ষণ আগে আপনি যেটা বলছিলেন যে প্রচুর মামলা অভিযোগ হাইকোর্টে আসে এই পরিচালনা পর্ষদ সংক্রান্ত, ম্যানেজিং কমিটি নিয়ে, বিভিন্ন বিপত্তি নিয়ে। কি ধরনের রিয়াগুলো? একটু বলার আগে একটু সংক্ষেপে বলি, যেটা আমার পূর্ববর্তী দুজন জ্যেষ্ঠ বক্তা বললেন। আসলে আমরা এই সংবিধানের যে আমাদের ম্যান্ডেট, যেটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন, সেখানে কিন্তু এই যে এই ম্যানেজিং কমিটি বলেন, উপজেলা পরিষদ উপদেষ্টা বলেন বা ইউনিয়ন পরিষদ উপদেষ্টা, এগুলোর ফাংশনের মধ্যে কিন্তু সংসদ সদস্যের যাওয়ারই কথা না। আমাদের আর্টিকেল সংবিধানের অনুচ্ছেদ ৮০-৮১ ক্লিয়ার বলে দিয়েছে, তাদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, বাজেট প্রণয়ন করা এবং সরকারের কাজের পর্যালোচনা করা সংসদীয় কমিটির মাধ্যমে। এবং আপনারা সবাই অবগত আছেন, যেসব দেশে ইভেন গণতন্ত্র কেবল বিকশিত হচ্ছে, সেখানে কিন্তু সংসদীয় কমিটিগুলোই সব কাজের তদারকি করে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রথমবার যখন প্রধানমন্ত্রী হলেন ৯৬ সালে একটা যুগান্তকারী পরিবর্তন আনলেন। এর আগে নিয়ম ছিল ওই মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি সংশ্লিষ্ট মন্ত্রী হবেন, উনি সেটাকে বদলে বললেন না, অন্য একজন সংসদ সদস্য হবেন, তিনিও মন্ত্রী মর্যাদার। ফলে এই যে জবাবদিহিতার কাজ সংসদীয় কমিটি, এবং ৯৬ থেকে ২০০১ আপনার মনে আছে এই ঋণ খেলাপিদের ব্যাপারে কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি, আমি দু একটা কেসে সোনালী ব্যাংকে রিপ্রেজেন্ট করেছিলাম, তাদের প্রসিডিং এ দেখেছিলাম, অত্যন্ত ভালো কাজ করেছিল বা এখনো করছে। তো এই কাজ আমাদের এই সংসদের ম্যান্ডেটের সঙ্গে বা সংবিধানের ম্যান্ডেটের সঙ্গে এই এমপি সাহেবদের এই কাজগুলো মানায় না এবং যায়ও না, তাদের এটা কাজও না। এবং আমাদের সংবিধানে আরো একটা আছে যে ৫৯ এবং ৬০ অনুচ্ছেদে যে স্থানীয় সরকার তার মতো করে বেড়ে উঠবে, এখানেও এমপিদেরকে দিয়ে সুপার ইম্পোজ করে আসলে আমাদের কোনোটাই দাঁড়াচ্ছে না। না এমপি সাহেবরা তাদের সংবিধান প্রদত্ত দায়িত্ব পালন করছে, না নিচের কাজের কোনো উন্নয়ন হচ্ছে। এখন আপনি যেটা বললেন আমাকে কেস আসে কেন এত বেশি, এগুলো বেশি আসে ওই ক্ষমতার খেলা। আমি এমনও দেখেছি এমপি সাহেব যাকে ৩ দিন আগে মনোনয়ন দিয়েছে সভাপতি, চতুর্থ দিন হয়তো ওনার কথা শুনিনি, উনি একটু স্বাধীনভাবে কাজ করতে গেছে, ওনাকে আবার বাতিল করে দিয়েছে। আবার ম্যানেজিং কমিটিতে থাকাও, আমি আমার এই দীর্ঘ ২০-২২ বছরের আইনজীবী জীবনে আমি অনেকবার তাদের সঙ্গে কোয়েরি করেছি। আর আমাদের আইনজীবীর একটা সুবিধা আছে, আপনাদের সাংবাদিকদের মতোই সমাজের টপ টু বটম পর্যন্ত আমাদের অ্যাক্সেস হয় কথাবার্তা। এটাও একটা বড় ধরনের, যেটা আমার শ্রদ্ধ প্রফেসর স্যার বললেন, এটাও একটা বড় ধরনের নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য, এবং এটা খুব জেলা সদর সহ ঢাকার নামি দামি স্কুল কলেজ সহ এটা একটা আপনার বেশ একটা অর্থকরী ব্যাপার রয়েছে। আমরা একটু ওনার কাছ থেকে আমি জানতে চাইবো, যেই মনে করেন সভাপতি যেই বলে দিল যে উনি বাতিল, তাহলে বাতিল হয়ে যাবে? কায়দা করেই বাতিল করা হয়। মানে কায়দাটা কেমন আমাকে একটু বলবেন, যে কায়দাটা কিরকম, মানে কায়দাটা কেমন? মানে উনি যদি বলে যে না কাল থেকে উনার বিরুদ্ধে এই স্বেচ্ছাচারিতার অভিযোগ, বা স্যাররা এক গাদা কমপ্লেন নিয়ে এসে হাজির হয়ে গেল, জীবিত লোককেও মৃত ঘোষণা করা হয়, এমনও নজির আছে। একজন শিক্ষক জীবিত আছেন, তাকে মৃত দেখিয়ে নতুন শিক্ষক নেওয়া হলো, কিছুদিন পরে আবার মৃত শিক্ষক জীবিত হলেন, জীবিত হয়ে গেলেন, তিনি এসে অভিযোগ করলেন যে আমি জীবিত আছি এবং আমাকে জোর করে পদত্যাগ নেওয়ানো, এরকম অনেক ঘটনাই ঘটে। আচ্ছা, ভালো অনেক ঘটনা যাবো। একটা ফোন আছে দর্শকের। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রফেসর ডক্টর এস এম ওয়াজিদুল স্যারের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। জি, এই যে হাইকোর্টের রায়, সংসদ সদস্যরা সভাপতি থাকতে পারবে না শিক্ষা প্রতিষ্ঠানে,
এটা আপিল বিভাগের রায় দিয়েছে যে হ্যাঁ বহাল রায় লিখেছে, সঠিক। আপিল বিভাগ বহাল লিখেছে হাইকোর্টের রায়। জি হ্যাঁ আপিল বিভাগের আপাতত, রায় দিচ্ছে, জি। আমরা টিভিতে দেখতেছি, বুঝছেন? জি তো সেই হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন একজন লোককে সভাপতি নিয়োগ দানের জন্য আপনার কাছে অনুরোধ করতেছি, এটা কোনো নীতিমালা তৈরি করা যায় কিনা। জি ঠিক আছে, হ্যাঁ মমতা বলেন। ঠিক আছে, আপনি আপনার প্রশ্নের উত্তরের জন্য আমি ওনার সাথে কথা বলবো। হ্যাঁ বলেন। এবং যেটা আমাদের ডাইরেক্টর সাহেব বললেন, জি। 77 সালেও কিন্তু ত্রুটি ছিল ওই আইনে, জি। ছিল ডিসির হাতে, হ্যাঁ ডিসি অথবা এডিসি মহকুমায় সাব অথবা মহকুমা এসডিও। তো সেইটা থেকে 2009 এসে এমপিদের হাতে হলো। আমার এখানে মনে হয় যে আসলে একটা নতুন করে রিভিজিট করার সময় এসেছে। পুরো কাঠামোটাকে হাইকোর্টের রায়টা পুরোপুরি বের হলে ঢেলে সাজিয়ে কিভাবে কি করে এবং প্রসেসে এখানে একটা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ এগুলোর মধ্যে থাকুক। কারণ আপনার এখন যদি আবার ওই 77-এ আমরা ফিরে যাই, তাহলে কিন্তু আরেকটা ম্যানিপুলেশন নতুন ইয়ার মধ্যে পড়ে যাবে। তখন আমলারা আবার তার মতো করে ক্ষমতা প্রয়োগ করবে, যেটা আমরা অতীতেও দেখেছি। কাজে এটা একটা স্বতন্ত্র যে আইনগুলো আছে সেগুলোর আলোকে শিক্ষাবিদদের নিয়ে, আইনজীবীদের নিয়ে, সবাইকে নিয়ে, সমাজের শ্রেণী সব স্টেক হোল্ডারদের নিয়ে একটা নীতিমালা করা খুব প্রয়োজন। কারণ আমাদের শিক্ষা কিন্তু সবচেয়ে বেশি, আমরা ছোটবেলায় পড়েছি যে কোনো দেশকে যদি পিছাতে হয় তাহলে অন্য কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নেই, তুমি শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে নষ্ট করে দাও। তো সে কারণে এই আমাদের অসংখ্য মামলা বিদ্যমান আছে। এবং আমি বলবো সংক্ষেপে যে হাইকোর্টের এই রায়টা, আমি পুরোটা তো আমরা রায় পেলে বলতে পারবো, তবে এটা একটা যুগান্তকারী। কারণ হাইকোর্টের কিন্তু এটা একটা বড় সাংবিধানিক দায়িত্ব যে সরকার বা আইনসভা যেগুলো আইন করছে সেগুলো সাংঘর্ষিক না, এবং এটা হাইকোর্ট যথার্থ কাজ করেছে। আমি আমার যে দর্শক বন্ধু বলেছেন, আমি একটা বিষয় একটু বলে নিই তাহলে ক্লিয়ার হবে। আসলে কিন্তু আপিল বিভাগের পুরো বিচার প্রক্রিয়াটি এখনো শুরুই হয়নি। কারণ রায় পাওয়ার পরে, এবং আমি এক্ষেত্রে মনে করি সরকারেরও রায় পাওয়ার পরে আমার মনে উচিত হবে আপিল না করে এইটার নিজেদের আরেকবার রিভিজিট করা। কারণ এটা কিন্তু গণতন্ত্রে খুব প্রতিনিয়তি ঘটে। সেই মন্টেস্কুর বিখ্যাত থিওরি, আইনসভা আইন প্রণয়ন করবে, এক্সিকিউটিভ নির্বাহী বিভাগ পরিচালনা করবে রাষ্ট্র, বিচার বিভাগ পর্যালোচনা করবে, একে অপরের পারস্পরিক ভুল ত্রুটি শুধরেই দেশ সামনে একটা ভালো জিনিস। এখানে কারো হারা বা জিতার বিষয় না, সরকারের হারা বা বিচার বিভাগ বা আইনসভার না, দেখতে হবে বাংলাদেশ কিভাবে যেতে। সেটার জন্য এই পুরো রায় পাওয়ার পর আমি নিশ্চয়ই বিশ্বাস করি আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং সরকার এটাকে পজিটিভ ভাবে নেওয়ার চেষ্টা করবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, 1995 সালে একটি রেগুলেশন বেরিয়েছিল, প্রজ্ঞাপন বেরিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে জেলা সদর দপ্তরের বাহিরে অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হিসেবে স্থানীয় শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, সমাজকর্মী, অবসরপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তা বা অন্য কোনো বিদ্যোৎসাহী ব্যক্তিকে মনোনয়ন করা যাইবে। আচ্ছা, একটা ফোন আছে, একটু দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলবেন একটু? জি, আমার নাম মাসুদ আহমেদ, আমি চাঁদপুর থেকে বলছি। জি জি, আমার প্রশ্নটা হলো, এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর নিয়ন্ত্রণ করে ইন্টারমিডিয়েট, কলেজ, মাদ্রাসা এবং স্কুলগুলো। আর আমাদের দেশে যে ডিগ্রি কলেজগুলো আছে এবং অনার্স মাস্টার চালু আছে বেসরকারি কলেজে, ওইগুলো নিয়ন্ত্রণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন এই যে হাইকোর্টের রায়টা, এটা কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর নিয়ন্ত্রণ করে এই সমস্ত স্কুল কলেজের বেলায় প্রযোজ্য হবে, না জাতীয় বিশ্ববিদ্যালয় যে নিয়ন্ত্রণ করে ডিগ্রি কলেজগুলো সেগুলোর বেলাও প্রযোজ্য হবে? এটা জানার জন্য একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, একটা নির্বাচনী এলাকায় 50 থেকে 60টা শিক্ষা প্রতিষ্ঠান থাকে, আমাদের মাননীয় সংসদ সদস্যগণ মাত্র 4টা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হন, আর বাকিগুলো অন্যান্যরা হন। কি শুধু 4টাতেই দুর্নীতি হয়, না সবগুলাতেই হয়? এবং আমাদের এখানে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে যে স্যার আছেন, স্যারের কাছে আমার যে প্রশ্নটা, যে এই সমস্ত ম্যানেজিং কমিটি গুলাকে যে অনুমোদন দেয়, এটা আমাদের ডিজি অফিস থেকেও দেয়, এবং ডিজি অফিস যদি একটু যাচাই বাছাই করে দিত যে কারা দুর্নীতিবাজ এবং কারা দুর্নীতিবাজ নয়, তাহলে আজকে জাতির সামনে এত। জি জি, তার মানে হলো যে এবার কিন্তু আপনার ঘরের উপরে সওয়াল হয়ে গেছে। এটা কিন্তু আসলে শিক্ষা বোর্ড দেয়। জি, এই যে কমিটি নিয়োগ, এটা শিক্ষা বোর্ড দেয়। উনি বলছেন অধিদপ্তর, আসলে অধিদপ্তর দেয় না। তাহলে তো এখানেও তো একটা সিস্টেমের বাইরে জিনিসপত্র নড়বড়ে অবস্থান তৈরি হয়ে শিক্ষা বোর্ডই দিয়ে না।
তাহলে কি স্যার এটা এরকম আপনার মনে হচ্ছে না যে নিয়ন্ত্রণ আপনারা করছেন আপনাদের ইয়াতে কলেজ এবং স্কুল কলেজে, আপনি যেটার পরিচালক মাউসি, তো এখন মনে করেন যে এরকম মানে তার মানে কোন জায়গায় যে নিয়োগ দিচ্ছে একজন, পরিচালনা করছে একজন, তার মানে এটা তো একটা জটিল জিনিসের মধ্যে আছে। এমপিও ভুক্ত করছেন আপনারা, আমরা এটা হলো যে তাইলে মানে যেন বোর্ডকে, এখন আপনি বোর্ডকে কি করে ইয়ে করবেন? বোর্ড এ পর্যন্ত রেগুলেশনে সবসময় বোর্ডই ছিল হলো এর বাছাইকারী। জি, উনি নিয়োগ দিবেন, তবে সেই নিয়োগের প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে দেয় বা নির্ধারণ করে দেয় হলো শিক্ষা মন্ত্রণালয়। আচ্ছা, কোন ক্রাইটেরিয়ায় কে নির্বাচিত হবে সেটা নির্ধারণ করে দেয় হলো শিক্ষা মন্ত্রণালয়। তাহলে আপনারা কি করেন? আমরা তাদের নির্দেশ পালন করি। তার মানে আপনি বলছেন শিক্ষা মন্ত্রণালয় যা করে সেটা নির্দেশের মাধ্যমে আসলে আপনারা সেই অথবা আপনারা ফাইল দিয়ে তারপর বলে দেন এটা ঠিক না বা নোট দেন আপনারা। তাহলে তার মানে দেখা যাচ্ছে কি নিয়োগটা যেটা হয়ে যাচ্ছে সেটা বোর্ডের মধ্যে, এটা বোর্ডের। তবে দর্শক কিন্তু প্রথম আরেকটা প্রশ্ন করেছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যে সমস্ত মানে এটা কি হবে? বেসরকারি কলেজ, ওইটার জন্য আলাদা, এটা হচ্ছে স্কুল কলেজ, বেসরকারি স্কুল এবং ইন্টারমিডিয়েট স্কুল, ইন্টারমিডিয়েট ডিগ্রি পর্যায়ে ওগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা করা যাবে, ওখানে অনেক বক্তব্য আছে। না তাহলে দাঁড়াচ্ছেটা কি? মনে করেন এককভাবে যখন কোনো কিছু না থাকে, আপনারা সরাসরি যেমন বোর্ড শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বা স্কুলগুলোকে শিক্ষক না, আমি বলছি আপনার এই যে পুরো জায়গাটা এই যে বিভক্তর যে বিষয়গুলো, বোর্ডের দুইটা কাজ। জি, একটা হলো যে স্কুলের স্বীকৃতি দেওয়া, স্বীকৃতি নবায়ন করা, পরীক্ষা গ্রহণ করা, পরীক্ষা পরিচালনার জন্য যে তাদের বডি আছে সেটা নির্ধারণ করা। আর মাউসির কাজ হলো শিক্ষক নিয়োগ দেওয়া, এনসিটিভির কাজ হলো সিলেবাস তৈরি করে দেওয়া, এবং পুরা প্রক্রিয়াটা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এক একজন এক এক অংশ পালন করে, উইং দিয়ে পরিচালনা করে। তার মানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রটা আপনাদের, জি, এবং স্কুলের স্বীকৃতি দিচ্ছে বা এমপিভুক্ত করানো হচ্ছে শিক্ষা বোর্ড, ম্যানেজিং কমিটিও অনুমোদন, ম্যানেজিং কমিটি অনুমোদন করে শিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে তো সবই পরিচালিত, প্যারেন্ট বডিটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। না স্যার, এখন জিনিসটা কিন্তু মানে খুব এক ধরনের মানে অস্বস্তিকর, বিচ্ছিন্ন মনে হয়। আপনি দেখেন উনি বোর্ড একটা স্কুলকে স্বীকৃতি দিচ্ছে এমপিভুক্ত বা এটার জন্য। আচ্ছা, পাশাপাশি যেটা হচ্ছে ওনারা যেটা করছেন, ওনারা হলো শিক্ষক নিয়োগের যে ব্যাপারটা আছে, হ্যাঁ এটা নিয়োগ এমপিও এগুলো সবই এবং এমপিও। আমি একটা জিনিস আলটিমেটলি দাঁড়াচ্ছে এটা কোন জায়গায়? বোর্ডের মাঝখানে থাকাতে, তার মানে প্রথম ধাক্কাটা কিন্তু বেসিক জায়গাতে কিন্তু বোর্ড। এখন 2 ধাপ 3 ধাপে যদি কোনো জিনিস হয় তখন সমন্বয়টা জরুরি হয়ে পড়ে। সমন্বয় না থাকলে সবকিছুই সমস্যার মধ্যে পড়ে যায়। আমাদের দেশে সেটাই হচ্ছে, এই জন্য আমি কথাটা বলছি না। কিন্তু ওই যে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটা আছে, ওই যে ইয়াটা যেটা গভর্নিং বডি স্বীকৃতি দিচ্ছে, বোর্ড দিচ্ছে, তাহলে ওনারা কি মানে গভর্নিং বডিকে দিয়ে দিচ্ছে? গভর্নিং বডি হলো সুপ্রিম অথরিটি ওই যে শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে। ওনারা যখন কাগজপত্র রেডি করে দিচ্ছে, মনে করেন 6 জনের নাম দিয়েছে একটা উপজেলাতে অমুক একটা স্কুলের জন্য, যিনি গভর্নিং বডি আছেন বা ম্যানেজিং কমিটি আছে তারা বললো যে এই 6 জন হবে না, আরো নাম পাঠাও, 10 জনের নাম পাঠালো, মনে করেন 10 জনের নাম পাঠালো, দেখা গেল ওই 6 জন বাদ হয়ে গেছে, ওই 4 জনের মধ্যে থেকে একসময় ছিল একজন পাঠাতে হবে। আচ্ছা, 1995 সালে একসময় ছিল যে একজনের নাম পাঠাতে হবে। আর এখন তো ওই যে এমপি সাহেব নিজেই ডিও লেটার দিয়ে করে দেন যে আমি সভাপতি। আচ্ছা, না সভাপতি হলেন, তারপরে প্রক্রিয়া বাকিগুলোতে ইলেক্টেড না, ওইটা না। আমি যেটা বলছি শিক্ষক নিয়োগের ক্ষেত্রটা, শিক্ষক নিয়োগ আলাদা বিষয়। আচ্ছা, এটা হলো শুধু পরিচালনা পর্ষদ। না, পরিচালনা পর্ষদই আমি বলছি। যখন উনি তো আপনি যেটা বলছেন যে তাকে বাদ দিয়ে দেওয়ার ক্ষমতা হচ্ছে, গভর্নিং বডির চেয়ারম্যান, গভর্নিং বডি একটা শিক্ষককে বাদ দিয়ে দিচ্ছে, তাহলে তো তখন তো নিয়োগের প্রক্রিয়াটা তো চলে আসে। বাদ দেওয়ার পরে এটা যদি সাসপেন্ড করে তাহলে সেটার আবার লাস্ট যে আপিলটা হয় বোর্ডে, উনি আপিলের বডি আর কি, ওনার কাছে আপিল করতে হয়। মানে আপনি সাসপেন্ড করলেন তো কোনো শিক্ষককে ম্যানেজিং কমিটি, কিন্তু তাকে যদি টার্মিনেশন যেটা বলি, রিমুভাল বা অপসারণ, সেই অপসারণের সিদ্ধান্ত ম্যানেজিং কমিটি নিতে পারবে, কিন্তু এটা চূড়ান্ত করবে বোর্ড, আপিল এন্ড আরবিট্রেশন বোর্ড। আরেকটি রায়ের আরেকটি বিষয় কিন্তু এটা আলোকপাত করা দরকার। হাইকোর্ট আরেকটা দিয়েছে
এই যে বিশেষ ধরনের গভর্নিং বডি ম্যানেজিং কমিটি 50, এবং আমাদের সেই আইয়ুবের আমল থেকে যে ভাষা যে যাই থাকুক না কেন বোর্ড এবং সরকারের পুনঃঅনুমোদন ক্রমে বিশেষ পরিস্থিতি, যেটা ভিকারুননিসার ক্ষেত্রে দুইবার বিশেষ হয়ে গেছে, এই যে বিশেষ 4 বার অ্যাডক হয়েছে, 2 বার বিশেষ হয়ে গেছে, মোট 6 বারে। এবং আমি বলি আপনাদের অভিজ্ঞতা বিশেষ পরিস্থিতি মানে কিন্তু হচ্ছে আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ, এবং এইটা একটা কালাকানুন ছিল আমি বলবো। এটা আমাদের সংবিধানের যে মৌলিক অধিকারগুলো আছে, লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীন বাংলাদেশ, তার ধারণার একেবারে অপোজিট প্রান্ত, এবং হাইকোর্ট এটা খুব যথার্থবাদ। মামুন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আপনি একজন আইনজীবী, যে পাকিস্তান আমলে যে সমস্ত বিধান প্রবিধান নিয়ম নীতি আইন কানুন পরিচালিত হতো এই দেশটি, বাংলাদেশে শুধু পাকিস্তানের জায়গায় বাংলাদেশ লিখে চালিয়ে দেওয়া হয়েছে এখন পর্যন্ত। ব্রিটিশ আমলের আমাদের পুলিশ চলছে 1861 সালে ব্রিটিশ আমলের আইন দিয়ে। ওনাদের ল গুলা কি? কাদের ল? ওই যে উনি যে প্র্যাকটিস গুলো করছে, যে জায়গাগুলো আছে, একটাও তো চেঞ্জ হয়নি, না পরিবর্তন হয়নি। আপনি তাহলে আমাদের যেহেতু আলোচনাটা আজকে এই বিষয়টা নিয়ে আমি একটু বলি, তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে, মামুন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। এটা কিন্তু অ্যাটর্নি জেনারেল যখন কথা বলছিলেন, তার আপিল করবেন, আমার কথাটা মনে আসছিল টেলিভিশনে দেখতে দেখতে, যে সরকার কেন আপিল করবে? সরকার আপিল না করে একটা সুযোগ নেবে এই যে এতগুলি অস্পষ্টতা, যেটা আমরা এতক্ষণ ধরে আলাপ করলাম। একজন নিয়োগ দিচ্ছেন, আরেকজন তাকে অপসারণের ক্ষমতা রাখছেন, আবার অপসারণের আপিল হচ্ছে নিয়োগের কর্মকর্তার কাছে, সেখানে তার একটা প্রভাব থাকছে, সবকিছু কিন্তু এমপিভুক্ত করছেন আরেকটা অথরিটি। এই জন্য সরকারকে বসে ঠান্ডা মাথায় খুব পরিষ্কার করে এটা নতুন করে সিদ্ধান্ত নিতে হবে যে পরিচালনা পর্ষদ কিভাবে গঠিত হবে, সেখানে কারা থাকবে, এই সিদ্ধান্তটা নিতে হবে। তবে সেটি 1977 সালের আলোকে নয়, 1995 আলোকে নয়, 2009 সালের নয়। নতুন করে একেবারে যাকে বলে এটা অনেক ক্লিয়ার স্লেট আমাকে বসতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য বাস্তবতার আলোকে আমরা নতুন করে এই বোর্ডগুলি তৈরি করব। একটা কথা খেয়াল রাখতে হবে, আপনি এমপি কে 4টা স্কুল থেকে সরিয়ে দিলেন, তার যে প্রভাব চলে যাবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। এখানে যিনি নির্বাচিত হবেন তিনিও এমপির কথাবার্তা শুনেই চলতে হবে তাকে। যদি শিক্ষা বান্ধব ব্যক্তি হতে পারেন, যদি এমপি এখন শিক্ষানুরাগী হতে পারে, হ্যাঁ আচ্ছা, দানবীর হতে পারে, হ্যাঁ, সিনিয়র অফিসার যেটা হতে পারে। কিন্তু আমি যেটা বলছি, যেখানে যেমন এমপি খুব শিক্ষা বান্ধব, এরকম কিন্তু আছে না, আমি সেখানে কোনো সমস্যা হবে না। সেখানে তো প্রকৃত একজন শিক্ষাবিদকে তারা এখানে বসালেন। কিন্তু যেখানে শিক্ষা বান্ধব নেই এমপি, এমনকি 4টা স্কুলের বাইরে তার যে অনেকগুলি স্কুল, সেখানে তার প্রভাব থাকে। দর্শক কিন্তু বলেছে যে 4টা বাদ দিয়ে বাকি যে বাকিগুলিতেও কিন্তু প্রভাব থাকে। এগুলোর কি অবস্থা? একটা এলাকার সরকারি এমপি, বেসরকারি বিরোধী দলের এমপির কথা বলছি না, সরকারি এমপিকে পাশ কাটিয়ে কোথাও যাওয়া সম্ভব নয়। সেই জন্য এমনভাবে বিধিবিধান তৈরি করতে হবে যে নির্বাচনী পর্ষদ, যে পরিচালনা পর্ষদ যেটা হবে, সেটা প্রকৃতপক্ষে একটা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হবে, এবং সেখানে শিক্ষাবান্ধব বিদ্যুৎসাহী মানুষকে বসাতে হবে। এরকম মানুষের অভাব বাংলাদেশে আছে আমি মনে করি না। এমন মানুষও আছেন যারা অত্যন্ত শক্ত মেরুদণ্ডের মানুষ, সরকারকে খুঁজে খুঁজে সেই মানুষগুলিকে বের করতে হবে। এমন নয় যে ওই এলাকার হতে হবে, আপনি পার্শ্ববর্তী এলাকা থেকেও যেতে পারেন। স্যার, এই ইউপি নির্বাচন তো হয়ে গেল, আপনি দেখলেন, এখন তো আরেকবার মানে আপনার কি মনে হচ্ছে স্যার, বিদ্যুৎসাহী লোক যে এখন লাভ দিয়ে পড়বে, এখন যারা এবার তো আপনি দেখেছেন কারা লড়ছে, কিভাবে লড়ছে, কিভাবে হয়েছে, এটা কিন্তু দুই জিনিস। আমি বলছি আপনাকে, এখানে যখন আপনি যাবেন, একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হওয়া, আপনি যখন একটা স্কুলের টিচারকে নেবেন, এবং আমি দেখেছি, না স্কুলের টিচার বলছি না, আমি বলছি একজন বিদ্যুৎসাহী ব্যক্তি, যে এরকম আছে যে ম্যাট্রিক পাস, উনি স্কুলের ম্যানেজিং কমিটির, না এই ইস্যুর কথাতেই বলছি আমি, যে আমাকে একটু বলবেন শর্তগুলি, আমি শেষ করে ফেলি, শর্তগুলি এমন ভাবে তৈরি করবেন, হ্যাঁ উনি বলবেন যে কোনো জায়গা থাকে যে বিদ্যুৎসাহী যে ম্যাট্রিক পাস হবে না, মাস্টার ডিগ্রি পাস হবে, এই ধরনের কোনো কিছু সংজ্ঞা না, তাহলে তো স্যার ওটা আরেকটা বিপদ। না, সংজ্ঞা দিতে হবে, তার একটা সিভি থাকতে হবে, তাকে একটা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু এই পদ্ধতি তো নাই স্যার। না, সেই বিষয়টা করতে হবে, তো চেক এন্ড ব্যালেন্স তৈরি করতে হবে, নাহলে আপনি একটা গণতান্ত্রিক রাষ্ট্র চলবে কি করে? তাহলে এই বিদ্যুৎসাহী মানুষরা, আমি বলছি চলছে বলেই তো সমস্যা হয়েছিল, বলেই তো হাইকোর্টে লড়েছেন একজন, সেখান থেকে হাইকোর্ট একটা আপিল দিয়েছে, সেটা আপিল বিভাগ বহাল রেখেছেন। এখন যদি সেখানে সিদ্ধান্তটা সরকার মেনে নেয়, তাহলে বুঝতে হবে এখানে গলদ আছে বলে এই ঘটনাটা ঘটেছে, গলদ থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। আমি বলছি যে সরকারকে একটা অত্যন্ত নতুন সিদ্ধান্ত নিতে হবে, যেটি হবে একটা যুগান্তকারী সিদ্ধান্ত, যা আমরা দেখিয়ে দিলাম শিক্ষার ক্ষেত্রে আমরা এই পরিবর্তনটা করছি, যাতে ভবিষ্যতে এই বিষয়টা দেখে সরকার জনসমর্থন আদায় করতে পারে। আমি মনে করি সরকার এই কাজটা করতে পারে,
এবং আজকে শিক্ষামন্ত্রী একটা কথা শুনে মনে হলো তিনি সরাসরি বলেননি আপিল করবেন, তিনি বলেছেন যে অবস্থা বুঝে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। তারপর এবং স্যারের সঙ্গে যুক্ত করে বলি, এটা একটা সরকারের জন্য একটা বড় সুযোগও এনে দিয়েছে হাইকোর্ট। না হলে হয়তো নিজের দলের মধ্যে বলতো আমাদেরকে কেন বাদ দিচ্ছেন নানা রকম, যেহেতু আদালত ওপেন হয়েছে এবং আপিল বিভাগ যদি ওনারা না যান তাহলে কিন্তু সরকারও, স্যার যেটা বলেছে আমি পুনরুল্লেখ করি, এইটা একটা ভালো সুযোগ এসেছে। টোটাল রিভিজিট করে বিদ্যুৎসাহী সংজ্ঞাটা আপনি দেন, দানবীর সমাজের সবচেয়ে বড় কালোবাজারি সেও তো দানবীর অথবা মাদক ব্যবসায়ী, আমাদের এখানে অস্ত্র ব্যবসায়ী। সুতরাং দানবীরের সংজ্ঞাটা কি, কি শিক্ষানুরাগী ব্যক্তি তার সংজ্ঞা কি, এগুলো নির্ধারণ করা। আমি তাদের সঙ্গে এখনো বিশ্বাস করি আমাদের জেলা সদরে, উপজেলায়, ইভেন কি গ্রামেও এখনো অনেক সৎ মানুষ আছে বলে চেষ্টা টিকে আছে। সরকারি কর্মকর্তার দাতার সদস্য 20,000 টাকা, আর আজীবন দাতার সদস্য হলো 2 লাখ টাকা। এটা গ্রাম এলাকায়, আর এটা বোধহয় শহর এলাকায় 6 লাখ টাকা আজীবন দাতার সদস্য। তাও আবার 180 দিন আগে জমা দিলেই কার্যকর হতে পারবে। ফলে কিছু কিছু এরকম কি বলবো যে পছন্দ না হলেও অনেক বিষয়, কিন্তু এই যে জিনিসগুলো কিছুদিন ধরে তো এটা চলছে স্যার, আপনাকে মনে হচ্ছে যে সরকার মানে আপনাদের এখান থেকে, আপনার প্রতিষ্ঠানের, আপনার সংস্থা থেকে এটা নিয়ে নতুন করে চিন্তা করা হচ্ছে কিনা, রিথিঙ্কিং এর ব্যাপারটা, যে পুরো জিনিসটাই অস্পষ্ট বিভিন্নভাবে আছে, বা মানে ভাবা হচ্ছে কিনা? এই মুহূর্তে আমি ঠিক বলতে পারি না, তবে মন্ত্রী মহোদয় নিশ্চয়ই একটা দূরদর্শী কথাই বলেছেন যে উনি রায় পেলে, মন্ত্রী মহোদয় যেহেতু খুবই শিক্ষা বান্ধব, ফলে আমার মনে হয় যে উনি এটা ভাববেন। না, যেমন একটা জিনিস দেখুন যে এই যে কি বলা হয় পাবলিক পরীক্ষা, এই সমাপনী পরীক্ষা ক্লাস 5-এর, এটার বিরুদ্ধে প্রচুর প্রতিবাদ এসছে। আমরা নিজেরাও বলেছি এটা তুলে দেওয়া উচিত। শেষ পর্যন্ত তুলে দিচ্ছেন, কিন্তু এটা দিচ্ছেন এই সিন্ডিকেট বাণিজ্য যারা করে, এই আপনাদের কোচিং বাণিজ্য যারা করে, একটা বিরাট সিন্ডিকেট, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে। তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে এই ক্লাস 5-এর সমাপনী পরীক্ষাটা তিনি বাতিল করলেন। এখন থাকলো ক্লাস 8, এটাও কিন্তু বলা হচ্ছে, আমি নিশ্চিত 2 বছরের ভিতর সেটিও বাতিল করবেন। এই উদ্যোগগুলি এটা প্রমাণ করে যে সরকার চাইলে, বিশেষ করে শিক্ষামন্ত্রী যদি উদ্যোগ নেন তাহলে সেটা সম্ভব। তো এখন যেহেতু একটা সুযোগ সরকারের সামনে এসছে, বলা যায় একটা সুবর্ণ সুযোগ, মানে আইনগতভাবে এটা প্রমাণ করবে। এটা দেখবেন আমাদের 10 বছর আগে বাংলাদেশে, এখন বাংলাদেশে আকাশ পাতাল তফাৎ। এখন আমাদের অর্থনীতি অনেক বেশি মজবুত, এখন আমাদের সবকিছুতেই একটা সুস্থিরতা আসছে, সামনে একটা লক্ষ্য মানুষ দেখতে পাচ্ছে, তরুণরা অনেক বেশি উদ্যোগী, অনেক শিক্ষাবান্ধব মানুষ আমার সঙ্গে পরিচয় হয়েছে যারা একসময় নিষ্ক্রিয় ছিলেন, এখন কিছু করতে চান, অনেকে গ্রামে গিয়ে লাইব্রেরি দিচ্ছেন। একটা কোথাও যেন একটা পরিবর্তন আসছে, সেটাকে গ্রহণ করে যদি সরকার সামনে এগিয়ে যায়, যদি এটা প্রমাণ করতে পারে এই জায়গাতে আমরা দুর্নীতি অপসারণ করে দিলাম। এই শিক্ষা বোর্ডের অর্ডিন্যান্স 1961-এর, সে তো বললাম সবকিছু ওই সময়টা। আরেকটা বিষয় কিন্তু আমাদের দর্শক বন্ধু ঠিক বলেছে, আমি ওনার প্রতি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা রেখে বলছি। এখানে যেরকম এমপি সাহেবদের কথা আসছে, আমার এই আইনজীবী জীবনে আমি দেখেছি বোর্ড 7 দিন আগে একটা কমিটি অ্যাপ্রুভাল করেছে, আবার পছন্দ হয়নি। অর্থাৎ পুরা জিনিসটারই একটা স্বচ্ছতা দরকার। তারপরে যে এমপিভুক্ত হওয়ার ক্ষেত্রে শিক্ষকরা মাসের পর এসে আমাদের হাইকোর্টের সামনে তো শিক্ষা ভবন, আমাদের কাছে আসে যখন ওইখানে তদবির করে সর্বশান্ত হয়ে, আর যখন আর কোনো পথ নাই এমপিভুক্ত হওয়ার, তখন এসে হাইকোর্টে একটা রিট মামলা দায়ের করে। এই বিষয়গুলো, এবং আমি একটা বিষয় যোগ করতে চাই, শুধু আইনজীবী হিসাবে না, আমার স্কুল গোয়িং এবং কলেজ গোয়িং ছেলে মেয়ে আছে, তাদের একজন বাবা হিসাবে শিক্ষামন্ত্রীর উচিত হবে বিষয়গুলো খুব ঠান্ডা মাথায় সবগুলো পদক্ষেপ নেওয়া। কারণ উনি খুব আন্তরিক মানুষ আমি জানি, কিন্তু ওনার বুঝতে হবে যে কিন্তু কোমলামতি ছেলে মেয়েদের নিয়ে উনি ডিল করছেন। ওনার স্টেক হোল্ডার কিন্তু চিকিৎসক, ব্যুরোক্র্যাট বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা আইনজীবী, একেবারে ভবিষ্যৎ, একেবারে 5-এ পড়ে 3-তে পড়ে। এই যে আপনি সমাপনী একটা আনছেন, তুলে দিচ্ছেন, আবার 8মে রাখছেন, যেমন 5-এরটা, এটা তো কোনো মানেই নাই। সার্টিফিকেট দেওয়া, এটা করে পরীক্ষা দিয়ে আপনার গাইড বইগুলো প্রচলনের। তো সুতরাং এটা সরকারকে এই সুযোগে এই পরীক্ষা পদ্ধতিগুলো নিয়েও, এবং আমার তো মনে হয় যে আমাদের ওই কালচার থেকে বেরিয়ে আসা দরকার। ছোটবেলায় যেরকম আমরা শুনতাম এই ফার্স্ট বয়, সেকেন্ড বয়, আমরা ওইটা দেখতে চাই না। আমরা চাই যে স্কুলে সবাই সত্যিকার অর্থে পাশ করছে
এবং মানবিক গুণাবলী নিয়ে বেরিয়ে আসছে। মানসম্পন্ন শিক্ষা নিয়ে পাশ করছে এবং নিজের দেশ সংস্কৃতি জেনে। আপনি রিসেন্টলি একটা ইউটিউব দেখেছেন যে খুব দুঃখজনক জিপিএ 5 হোল্ডাররা বলতে পারে না আমাদের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, অপারেশন সার্চ লাইট বলতে পারেন, অথচ প্রতি বছর মার্চেই স্যারও এখানে ছিলেন যুক্ত, আমিও ছিলাম গণ আদালতের সঙ্গে ব্যক্তিগতভাবে। তো গত 20-22 বছর ধরে তো এই 25শে মার্চ 10:30 আপনিও থাকেন, শহীদ মিনারে আমরা মোমবাতি নিয়ে যাই, অনেক ছেলে মেয়ে যায়, ওই কারণ মামুন এখন পরীক্ষার চাপে সেই পরীক্ষার নোট বই গাইড বই পড়তে পড়তে তাদের জীবনটা শেষ। স্কুলে কোচিং, স্কুল নিজে কোচিং দেয়, আবার বাইরের কোচিং। আপনি বলুন কোন কয়টা স্কুলে এখন খেলাধুলা হয়? ফোন আছে এই গভর্নিং বডির বেসরকারি গভর্নিং বডির জন্য মহাসচিব। জি, আপনি বলেন আপনার কি বক্তব্য আছে। আমার নাম আবুল বশির, আমি বাংলাদেশ বেসরকারি স্কুল কলেজ প্রতিষ্ঠাতা সোসাইটির সেক্রেটারি জেনারেল। জি, আমার প্রশ্নটা হলো 2009 যে 157 আইন যেটা, সেটাতে স্কুলে এমপি সাহেবরা সভাপতি হন না, তারা হন ইন্টারমিডিয়েট কলেজে, ডিগ্রি কলেজে, কিন্তু তারা হস্তক্ষেপ করেন প্রত্যেকটা স্কুল কমিটিতে, তারা হস্তক্ষেপ করেন এবং তাদের চয়েসের লোক নিতে হয় এবং সেটা কমিটিগুলি অ্যাপ্রুভাল দেয় বোর্ড চেয়ারম্যান এমপিদের ডিউ লেটারকে প্রাধান্য দেয়। এখন আমার প্রশ্ন হলো যারা প্রতিষ্ঠা করছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলি, তাদের অবস্থানটা কোথায়? জি, তাদের ব্যাপারে মূল্যায়নটা কি? জি, আপনার ধন্যবাদ। উনি কিন্তু আরো ভয়াবহ তথ্য দিয়েছেন। ঠিক আছে, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে সুন্দর ভয়াবহ তথ্য দিয়েছেন। প্রত্যেকটা বিষয় হচ্ছে একে অপরের পারস্পরিক শ্রদ্ধার বিষয়। কারণ আপনি ধরেন এমপি সাহেবকে বাদ দিলেন, বোর্ডকে বাদ দিলেন, বিদ্যানুষ সাহেব বাদ দিলেন, উনি যারা স্কুল প্রতিষ্ঠা করেছে অবশ্যই তাদের ভূমিকা থাকবে, কিন্তু আবার অনেক জায়গায় কিন্তু দেখা যায় যারা প্রতিষ্ঠাতা তারা তাদের মতো করে করছে, তাদের টিচার নিয়োগ করছে এবং ওইখানে তারাই কুক্ষিগত করছে। কাজে এখানে এই জন্য আবার আমি বলি যে একটা সুযোগ এসছে ক্লিন স্লেটে বসে নতুন করে পুরা নীতিমালা, সেখানে যারা দাতা সদস্য তাদেরও যেরকম অংশগ্রহণ থাকবে, শিক্ষকের থাকবে, অভিভাবকদের থাকবে, কিন্তু সবে একটা আইনের মধ্যে থাকবে, একটা বিধিবিধানের। সভ্যতা তো এভাবেই এগিয়েছে, নাহলে তো যে যার মতো আগাবে। স্যার, এখানে উনি যে একটা কথা বলেছেন যে ইন্টারমিডিয়েট কলেজ বা ওই জায়গায় গভর্নিং বডিরা থাকে, কিন্তু দেখা গেল স্কুল কমিটিতে স্কুলের কোন টিচার নিয়োগের ক্ষেত্রে সংসদ সদস্যদের প্রভাব থাকছে। এটা তো সবসময় হয়ে আসছে, এটি আপনি এখনো যে হবে না তা কিন্তু না। হ্যাঁ, আমি এটাই বলছি যে, এবং আমি বারে বারে বলছি যেখানে প্রতিনিধি আছেন, কি করবেন, যেখানে এমপি শিক্ষা বান্ধব হন সেখানে এই সমস্যাগুলি আসবে না। সেটা কিন্তু অনেক স্কুলে সেই আনন্দের সঙ্গে স্কুলগুলি চালানো হচ্ছে। যেখানে এমপি অকারণ হস্তক্ষেপ করেন, এখন তার নিজস্ব মানুষ দিয়ে করবেন। সেই জন্যই প্রয়োজন যে এমন একটা কমিটি করা, যে কমিটি একেবারে সরকারের কাছে দায়বদ্ধ থাকবে, শিক্ষা মন্ত্রণালয় সরাসরি জবাবদিহি করবে, তার কোনো মাধ্যমে যেতে হবে না। এবং এতগুলি যে সংস্থা এখানে সমন্বয় করছে সেগুলিকে একটা খাতের ভিতর দিয়ে এনে একটা কেন্দ্রীয় সমন্বয় সৃষ্টি হবে, যেটি এত স্বচ্ছ হবে যে যে কোনো কেউ প্রশ্ন করলে সেটা জানতে পারবে। আর যে প্রশ্নটাতে বশির সাহেব বলেছেন, সুন্দর কথা বলেছেন তিনি, কিন্তু এই এনোমালিসগুলি তিনি তুলে ধরেছেন। তবে যারা স্কুল প্রতিষ্ঠা করেন তারা যদি শুধু সুনামের জন্য করেন তাহলে সেটা এক কথা, আর যদি জ্ঞান বিতরণের জন্য করে থাকেন তাহলে তারা নিষ্ক্রিয় থাকেন। কিন্তু সে দানবীরদের মতো অবস্থা হয়ে গেল যে আমি দান করছি কিন্তু আমার দানের বস্তুকে আবার আমার নিজের বলে আমি সবার কাছে পরিচয় করছি, তারও তো ঠিক নয়। যারা স্কুল প্রতিষ্ঠা করেন তাদেরকেও একটা মূল্য দিতে হবে অবশ্যই। তারা যদি বিদ্যোৎসাহী হন তাহলে তো সমস্যা নেই, আর তারা যদি বিদ্যোৎসাহী না হয়ে থাকেন সেই স্কুল পরিচালনার জন্য একজন বিদ্যোৎসাহী মানুষকে আমরা নিয়ে আসবো, সেই প্রবিধানটা তৈরি করে ফেললেই কিন্তু এখন আর সমস্যাটা মিটে যাবে। এটি সরকারের জন্য একটা সুন্দর সময় এবং সুযোগ। আমি মনে করি বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক সক্ষমতাটাকে মাথায় রেখে এবং গণতান্ত্রিক যে আচার আচরণ আমরা আশা করছি সবার কাছ থেকে সেটি মাথায় রেখে এবং স্বচ্ছতার বিষয়টি মাথায় রেখে, এবং মিডিয়া এখন সর্বগামী, মিডিয়া যে কোনো জায়গায় আপনার রিপোর্টার চলে যাচ্ছে, জানছে, দেশবাসী জানছে এবং দেশবাসী বিরক্ত হচ্ছে। এই কথাগুলি মাথায় রেখে এমন একটা স্বচ্ছ বিষয় তৈরি করুক না কেন যে আগামী বছর আমরা এখানে বসে ওটা নিয়ে আলোচনা করতে পারি যে তার কতখানি সুফল আমাদের সমাজ পাচ্ছে। বর্তমানে আপনার এমপি সাহেবরা থাকায় যেটা সমস্যা হচ্ছে ওনাদেরই, সংসদ অন্য কলিগদেরই। ধরেন এমপিদের তো মেইন কাজ হচ্ছে আইন প্রণয়ন ছাড়া, আরেকটি হচ্ছে সরকারের কাজে পর্যালোচনা করা। এখন সংসদীয় কমিটি একটি স্কুলের 2-3টা কমিটির ব্যাপারে অভিযোগ পেল, গিয়ে দেখলো যে ওনারই কোনো কলিগ ওই কমিটির সভাপতি হতে পারে, তার সঙ্গে গুড রিলেশন, তাহলে সে এক ধরনের বিহেভ করবে, অথবা তার সঙ্গে বাজে রিলেশন, বলবে তোমাকে এবার পেয়েছে। যে কারণেই এমপি সাহেবদের সুযোগ তো রয়েই গেছে, সমস্ত কিছু পর্যালোচনা করার ক্ষমতা জনগণ তাদের দিয়েছে, সংবিধান দিয়েছে।
এবং আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে ওনারা আইন প্রণয়ন করেন, নির্বাহী ক্ষমতার প্রয়োগের সুযোগ কিন্তু নেই। সুতরাং ওনারা পর্যালোচনা করবেন। এখন এখানে কমিটিতে না থাকলেও জেলা শিক্ষা ব্যবস্থা নিয়ে ওনারা কথা বলবেন অবশ্যই। এবং আপনি জানেন যে কোনো অনিয়ম হলে তো সেটা ধরার ক্ষমতা জনপ্রতিনিধিদের আছে। বিভিন্ন কমিটি সিনেটের চালায়। এবং আরেকটি শর্টকাটে আমি শেষ করি, আরেকটি কাজ আমাদের সংসদ সদস্যরা এইগুলো কাজের জন্য সময় পাচ্ছেন না, যেটা খুব জরুরি। গণতন্ত্র এখন একটা বিকশিত লাভ করছে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগুচ্ছে, বঙ্গবন্ধুর স্বপ্নে। প্রাইভেট মেম্বার্স বিল আনা, তারা যেই কাজগুলো করে, এবং আপনি যেটা বললেন, স্যার যেটা বললেন, আমাদের মাননীয় প্রধান বিচারপতিও বলেছে যে ব্রিটিশ আমলের আইন কানুনদের তো বদলানো দরকার। কিন্তু আমাদের হচ্ছে কি, আইন প্রণয়ন পদ্ধতি তো পর্যালোচনা হচ্ছে না এবং সংসদ সদস্যরা মনোনিবেশ করতে পারছে না। কারণ ওই একই কথা, সংসদ সদস্যের কাজ যদি আপনি অর্থনীতির সঙ্গে একটু দূরে রাখেন, তাহলে ব্যবসায়ীরা এমপি হওয়ার ইচ্ছা কম পোষণ করবে। তখন আবার আগের মতো আমাদের রাষ্ট্রপতির যে স্বপ্ন, বর্তমান রাষ্ট্রপতি উনি যখন 70 এমপি ছিলেন তখন বলেছেন 90 ভাগ ছিল হয় শিক্ষক, না হলে আইনজীবী, না হলে অন্য পেশার, ব্যবসায়ী একেবারে কম ছিল। তা আবার সেটা ফিরাতে গেলে এই কাজগুলো দরকার। কারণ আমাদের আইনের যেটা দেখা যাচ্ছে, ব্রিটিশদের আমরা দোষ দিচ্ছি ঠিকই, তারা তো তাদের শাসকের চরিত্র থেকেই করেছে। স্বাধীন দেশও কিন্তু আমরা আইন করতে গিয়েও আমরা অনেক গোলমাল করে ফেলেছি। কাজে এই বিষয়গুলো, এই আইনগুলো আরেকদিন আলোচনা করে বলা যায়, এগুলো যুগোপযোগী করার সময় এসেছে এবং করা যায় সংসদ সদস্যদের অংশগ্রহণেই সমাজের অন্য শ্রেণী পেশার মানুষ। লাস্ট পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য কিন্তু শিক্ষক নিবন্ধন অথরিটি বা এনটিআরসি নিয়োগ করা হয়েছে। তবে সেখানেও আবার একটু প্রশ্ন রয়ে গেছে যে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের সেই আগের পদ্ধতি চালু রয়েছে। ফলে সব জায়গায় কিছু কিছু একদম বিষয়গুলো এমন জগা খিচুড়ির মতো অবস্থা। টিচার নিয়োগ করছে একজন, এক অথরিটি, প্রিন্সিপাল নিয়োগ করছে আরেক অথরিটি, প্রিন্সিপাল এসে বলছে তোমার শিক্ষক আমি রাখবো। এই যে প্রতিনিয়ত এবং এত মামলা মোকদ্দমা, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে বিরাট একটা অনিয়মের অভিযোগ কিন্তু এখানেও আগের পদ্ধতি বলবৎ আছে। আচ্ছা, তাহলে স্যার উনি যে একটা প্রশ্ন করেছিলেন দর্শক, তাহলে ওইটার কি হবে? আমরা শেষ পর্যায়ে আছে স্যার, আপনার কাছ থেকে শেষ করতে চাই। সেটা হচ্ছে যে উনি যে প্রশ্নটা করলেন, বললেন যে দেখেন 4টা করে নাই, বললাম যে 300 এমপি আছে, 3 4 1200। হ্যাঁ, এখন এর বাইরে 3500 কলেজ আছে, তার মানে আরো 1300 কলেজ আছে। সেখানে কি হচ্ছে? তাহলে অধিভুক্ত আবার কলেজ আছে, মাদ্রাসা আছে 9000। তাহলে মানে আপনি বলছেন যে এখানে এমপিরা দোষ করছে, ঠিক আছে, বাকি জায়গাগুলোতে সমস্যা কি? না, সবাই দোষ করছে কিন্তু আমি বলিনি। আমি এটা একটা পারসেপশন, ধারণা মানুষের, এবং সেটা হাইকোর্টে সমর্থিত হয়েছে, যার জন্য তো রায়টা বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। আমি যেটা বলছি যে এই সবগুলি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে একেবারে একটা চাদরের নিচে নিয়ে আসতে হবে। ভিন্ন ভিন্ন চাদরে ঢাকলে চলবে না, একটা চাদরের নিচে সবাইকে নিয়ে আসতে হবে। অভিন্ন নীতিমালা থাকবে নিয়োগের জন্য, শিক্ষকদের কেন্দ্রীয়ভাবে নিয়োগ দেওয়ার জন্য একটা ব্যবস্থা তৈরি হয়েছে। ওখানে প্রধান শিক্ষক থেকে সবাইকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে, যেটা বিসিএস পরীক্ষা যেরকম দিয়েছে ওই প্রসেসটাই কিন্তু আরো উন্নত করতে হবে সেটাকে। এই যে শোনালাম যে ব্যতিক্রম আছে, ব্যতিক্রমহীন ভাবে, এবং মাদ্রাসা থেকে শুরু করে স্কুল সবখানে শিক্ষা প্রতিষ্ঠান একটা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক ব্যবস্থা আপনারা তৈরি করুন, কাঠামো তৈরি করুন, জনগণের সমর্থন পাবে। আর জনগণ যে সমর্থন দেবে যে প্রক্রিয়ার প্রতি, সেই প্রক্রিয়াটা চিরস্থায়ী থাকবে। আপনাদেরকে ধন্যবাদ, আমাদের সময় শেষ হয়ে গেছে স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।